তো 41-এ যখন আমি ফেইল করলাম, আমি তখন চিন্তা করলাম যে আমার আসলে ঝামেলাটা কোথায় ছিল। নাম্বার ওয়ান ছিল আমি একদমই কম দাগাইছি, মানে আই ডিডেন্ট টেক এনি রিস্ক। কিন্তু ইউ হ্যাভ টু টেক রিস্ক, আপনাকে বেশি দাগাতে হবে, কারণ কিছু কিছু অবজেক্টিভ এমন হয় যে এটা আপনার অটোমেটিক্যালি ভুল হয়ে গেছে, মানে আপনি জানতেন শিওর যেটা এটা ঠিক হবে, বাট স্টিল ইটস গন রং। তো হচ্ছে এইখান থেকে আপনি যখন 70 to 80% রিস্কও থাকবে যে এটা হতে পারে বা ভুল হতে পারে, তখন এটা দাগাতে হবে। তো আমার 41তম বিসিএস আমি দাগিয়েছিলাম 122টা, যার জন্য ওইখানে কিছু ভুল এমনিই চলে বলে গিয়েছিল। ভুল হয়েছে। হ্যাঁ, কম দাগানোটা ছিল ওইখানে সবচেয়ে বড় ভুল। তারপরে হচ্ছে আই হ্যাভ অলওয়েজ বিন কমফোর্টেবল ইন ইংলিশ, যার জন্য আমি ইংলিশের প্রিপারেশন নিয়ে যাই নাই। আমার কাছে মনে হয়েছিল আমি পারবো, কিন্তু এটা একটা বড় ভুল ছিল যে আমি পারবো এই কনফিডেন্স এত দেখানো উচিত হয় না, আমাকে পড়ে যাইতে হইতো। এটা ভুল ছিল। তো যখন আমি কোয়ালিফাই করি নাই, আমি শুরুতেই প্ল্যান করলাম যে না, আমাকে রিস্ক নিতে হবে, বেশি দাগাবো এবং ইংলিশে আমি একটা ফুল ফ্লেজেড হচ্ছে প্রিপারেশন নিয়ে যাব। আমি শুরুই করেছিলাম ইংলিশ দিয়ে। আমি জাস্ট এক সপ্তাহ খুব কান্নাকাটি করেছি, এরপরে আমি ইংলিশ নিয়ে বসে গিয়েছিলাম যে ইংলিশ আমাকে আগে শেষ করতে হবে। তো ইংলিশ হচ্ছে ওইখানে পড়ার কারণে নেক্সটে হচ্ছে আহ ইংলিশে আমার সব থেকে বেশি মার্ক থাকতো, কারণ আমি এত কষ্ট করেছিলাম। আর ইংলিশ লিড আর বাংলা লিড আমি ছোটবেলা থেকেই এখানে আমার একটু ছিল, দখল ছিল, পড়াশোনা ছিল, যার জন্য লিটারেচার আমার কখনোই ভুল হয় না। যদি 15টা কোয়েশ্চেন থাকতো, আমার হয়তো একটা ভুল যেত, 14টাই হতো। তো হচ্ছে আহ এই আমি তাহলে স্টুডেন্টদেরকে যেটা বলবো যে প্রিলিমিনারিতে অনেক মডেল টেস্ট দিতে। এর কারণে হয় কি, ওই যে রিস্ক নেওয়ার যেই টেন্ডেন্সিটা ওইটা বাড়বে। যদি সে মডেল টেস্ট না দেয়, তাহলে হুট করে এক্সাম হলে গিয়ে তার মনে হবে যে না, আমি দাগাবো না, আমার এটা ভুল হতে পারে। আর ওইখানে টেনশনে সে ওই ডিসিশনটাও নিতে পারবে না। যার জন্য তাকে আমি আমি বলি একটা না, তাকে কয়েকটা কোচিং এ ওই টাইমে ফাইনাল মডেল টেস্টটা দিতে হবে, বারবার দিতে হবে। প্রথম মডেল টেস্টে আমার এমনও হয়েছিল 43-এ, 41-এ আমি যেটা ভুল করেছি, কোথাও মডেল টেস্ট দিইনি। 43-এ আমি প্রথম মডেল টেস্ট যেদিন দিতে গেলাম, তখন আমার মার্ক এসেছিল 95। আই ওয়াজ সুপার ডিপ্রেসড যে আমি এই মার্ক দিয়ে তো আমি এবারও ফেল করে যাব। তখন আমার 9 নাম্বার মডেল টেস্টে গিয়ে, মানে 10টা ছিল মডেল টেস্ট, 9 নাম্বার মডেল টেস্টে গিয়ে আমার মার্ক এসেছিল 129। তখন আমার মনে হয়েছে যে না, আমি হয়তো বা এবার দেখি, ট্রাই করে দেখি, আল্লাহ যদি হেল্প করে। তো আমি 43তম বিসিএস এ দাগিয়েছিলাম 162টা, যেখানে আমার 41-এ ছিল 120টা দাগানো, 22টা, সেখানে আমি 43-এ 162টা দাগাই। তো কাটাকুটি গিয়ে আমার 130-এর মতো ছিল। তো আলহামদুলিল্লাহ পাশ করেছি। এরপরে 44। 44, হ্যাঁ 44তম বিসিএস এ আমি দাগিয়েছিলাম 159টার মতো, মানে এই এই কাছাকাছি আর কি। তো 44-এ এরকম 129ই ছিল আমার কাটাকুটি গিয়ে। তো এই প্রিলির এই আপনি জার্নি আপনি ছিল। প্রিলির পরীক্ষার হলে মানে প্রশ্নগুলো দাগাতেন কিভাবে, যে প্রশ্নটা আপনি পারতেন না সেগুলো কিভাবে স্কিপ করতেন, যদি ওই ব্যাপারটা একটু শেয়ার করেন। জি জি, একদম যেগুলো আমি একদম জানি যে এটা আমার রাইট, আই নো দিস, ওইটাকে হচ্ছে আমি টিক চিহ্ন দিয়ে চলে যেতাম। যেটা একদমই আমি জানি না, মানে আমি এ ব্যাপারে কোনো অ্যান্সারই দিতে পারবো না, আই হ্যাভ নেভার সিন দিস, ওইটা আমি একদম ক্রস করে চলে যেতাম যে না, এটার দিকে আমি আর তাকাবো না, যাতে আমার টাইম নষ্ট না হয়। আর হচ্ছে যেটা আমি একটু কনফিউজ থাকতাম, 80 to 70, 50, 50, ওইটা আমি গোল দিয়ে যেতাম। তো আমি দ্রুত 1 ঘন্টার মধ্যে পুরা কোয়েশ্চেন আমি শেষ করে ফেলতাম একবার। তারপরে হচ্ছে আমি নেক্সট ডে ওই গোল দেওয়া যে কোয়েশ্চেন গুলা থাকতো, ওইগুলা নিয়ে আমি একটু ভাবতাম, একটু চিন্তা করতাম। তারপরে হচ্ছে ওইটা ওইটা নিয়ে আমি কাজ করতাম। আর ক্রস গুলার দিকে আমি আর যেতামই না, ওইখানে টাইম দেওয়ার কোনো মানেই হয় না। Okay. আপনার কাছে এবারে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে আমরা জি যেটা দেখছি জেনারেল ক্যাডারে ইঞ্জিনিয়ার, ডাক্তার অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একটা দাপট। তো আপনি জি। সোশ্যাল সায়েন্সে পড়েছেন, তো আপনি কি মনে করেন যে এটা সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি বা আর্টস ফ্যাকাল্টির জন্য বিসিএস অনেক বেশি চ্যালেঞ্জিং, তেমন কি মনে হয়? আমার একটু মনে হয়, তো আমার কাছে মনে হয়েছে আপনি যেটা আমাকে জিজ্ঞেস করলেন যে সোশ্যাল সায়েন্সের ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে এটা কি একটু টাফ কিনা। আমার সাথেই আমার ফ্রেন্ডরা এরকম ছিল যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আর্টস ছিল। তো ওদের জন্য আসলেও এটা একটু টাফ ছিল। ওদেরকে হয়তো একটু বেশি প্রেসার দিতে হয়, বেশি পড়তে হয়, বারবার পড়তে হয় একটা টপিক, যেটা আমার জন্য একটু কষ্ট করলেই হয়ে যেত। তো এটা আসলেই চ্যালেঞ্জিং, তাদের হয়তো একটু বেশি কষ্ট করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সাথে আছেন বিসিএস প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত 44তম বিসিএস ব্যাচে সাইমা। আমরা সাইমার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ শুনছি। শিক্ষার্থীদের জন্য আমি মনে করি যে এগুলো ব্যাপক ইন্সপিরেশন দিবে এবং পরীক্ষার হলে ভালো করতে সহযোগিতা করবে।
আমি আমার শিক্ষার্থীদেরকে অনুরোধ করব যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আমাদের এই লাইভটা শেয়ার করবেন। থ্যাংক ইউ সবাইকে, এবং সবাই আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সাইমা, আপনার কাছে এবার আমি জানতে চাইবো আপনার রিটেন প্রিপারেশনটা কেমন ছিল, এবং রিটেন পরীক্ষার হলে আপনি কেমন করলেন, কোন বিষয়গুলোতে আপনি ফোকাস করেছিলেন, কোনগুলোতে কেমন মার্কস আপনি এক্সপেক্ট করেছিলেন, এবং কেমন শেষ পর্যন্ত পরীক্ষা হয়েছিল? আচ্ছা, আমি আসলে হয়তো আমি কথা বলতে বসেছি 44 নিয়ে, কিন্তু আমার 43 নিয়েই বলতে হয়। কারণ আমি মূল পরিশ্রমটা আমার 43-এর আগেই ছিল। তো আমি বেশি পরিশ্রম করেছি ওইখানে, হ্যাঁ। তো আমি যখন রিটার্নের জন্য অনেক অল্প টাইম ছিল, আর ওই টাইমটাই হইলো কি, মানে আমার প্রিপারেশন তো শুরু। তো আমি সব ব্যাংকের এক্সামে কোয়ালিফাই করছিলাম। তো আমি ওই ওই সাইডের লোভটা সামলাতে পারি নাই যে হ্যাঁ ব্যাংকের রিটেন দিব আমি। তো এইটা আমার একটা ভুল ছিল। আমার কাছে মনে হয়েছে যদি বিসিএস এ ভালো করার শুরু হয় তাহলে বিসিএস এই ফোকাস করা উচিত। তো 43 আমার কিছু ভুল ছিল, আমি এজন্য এগুলা বলছি যাতে স্টুডেন্টরা এগুলি অ্যাটলিস্ট শোনে আর কি। তো হচ্ছে ওইখানে আমার টাইম কম হয়ে যায় অনেক। তো আমি ডিসিশন নিই যে ওকে, আমি যেহেতু ম্যাথে আমি মোটামুটি কমফোর্টেবল, তাহলে ম্যাথ আমি না করি। আমি জাস্ট অন্যগুলা পড়ে যাই, যেহেতু আমার কাছে টাইম নাই। ব্যাংকের প্রিপারেশন নিতে গিয়ে টাইম চলে গেছে। তো আমি ম্যাথ একদম উইদাউট এনি প্রিপারেশন আমি এক্সাম হলে যাই। তো 43-এ ম্যাথ প্রশ্নটা একটু কঠিনই হয়েছিল। আর হচ্ছে প্রিপারেশন না নেওয়ার কারণে আমি আমি সবটাই শুরু করছিলাম, কিন্তু আমি শেষ করতে পারছিলাম না। কোনোটাই মিলছিল না। তো আমি আই গট ফেইন্টেড ওইখানে, যে হচ্ছে একটু টাইমের জন্য। তারপরে আমার ম্যাথ এক্সাম খুবই খারাপ হয়ে যায়। তো 43-এ আমার এডুকেশন আসে আল্লাহর রহমতে। ভাইবা ভালো হয়েছিল যার জন্য। তা আমি 43 দিয়ে এসে ওই দিন এসে আমি ফেসবুক টোটালি আমার ফোন থেকে ডিঅ্যাক্টিভেট করে দিই, যে আমি যদি ম্যাথ পরীক্ষা আর ভালো না করতে পারি আমি কখনো ফেসবুকে আসবো না, আমি অনলাইনেই থাকবো না। ফেসবুক একদম আমার ফোনে ছিল না। প্রায় 1.5 বছর পর আমি আবার ফেসবুকে ফিরি, পরে 44-এরও রিটার্নের পর। তো হচ্ছে আমি তখন বাসায় এসে আমি শুধু দিন রাত ম্যাথেরই প্রিপারেশন নিয়েছি। 44-এর আগে আমার ফুল টাইম শুধু ম্যাথ 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 মেন্টাল এবিলিটি, ম্যাথ মেন্টাল এবিলিটি আমি প্রিপারেশন নেই। আর অন্যান্য প্রিপারেশন তো 43-এ ছিলই, যেটা এখানে মানে একটু টাইম কম দিলেও হয়ে যাচ্ছিল। তো 44-এ আমার ম্যাথ পরীক্ষা অনেক ভালো হয়, যেটা আমাকে অনেক হেল্প করেছে। আমি এখানে মানে একটা কথা বলতে এই চাই। ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস এর জি জি একদম উজ্জ্বল দৃষ্টান্ত আপনি। জি 43 স্যার। ম্যাথ খুব খারাপ করলেন এবং খুবই স্যার, 44-এ আমার বাজিমাত। 43-এর মার্কস শুনলে মানে আপনি অবাক হবেন, আমি আমি ওটা বলতেও পারবো না। তো আমি এখানে একটা ক্যারি কথা অন। বলতে চাই যে, জি স্যার, আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাই, যেটা হচ্ছে যে ম্যাথ পরীক্ষা ভালো হতে হয় এই জন্য না যে ম্যাথের 100 তোমাকে অনেক আগায় নিয়ে যাবে। ম্যাথ ভালো হলে আমাদের একটা কনফিডেন্স কাজ করে, মানে রেজাল্টের পর থেকেই মনে হয় যে না, আই আই ডিড গ্রেট, আমার ভালো হয়েছে। কিন্তু ম্যাথ যদি খারাপ হয়ে যায় বাই এনি চান্স, আপনার অলওয়েজ মনে হবে যে না, আমার এক্সাম খারাপ হয়েছে, আমার ম্যাথ খারাপ হয়েছে, আমার এক্সাম খারাপ হয়েছে। তো হচ্ছে এই জন্য ম্যাথটাতে গুরুত্ব দেওয়া অনেক জরুরি, এবং ম্যাথ ভালো করাও জরুরি। তো 44-এ আমার ম্যাথ ভালো হয়। এই স্যার। লাইভ জি আজকে অনেক নারী শিক্ষার্থী দেখছেন। তো জি নারীদের তো বিভিন্ন চ্যালেঞ্জ থাকে, আসলে ছোটবেলা থেকে বড় হওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জ গুলো শুরু হয়। চলাফেরা, পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার থেকে আরম্ভ করে সবকিছুতেই বেশ চ্যালেঞ্জ এবং হার্ডেল ফেস করতে হয়। নিশ্চয়ই yes, আপনারও সেসব চ্যালেঞ্জ ছিল। টিসিএস আপনি যখন দিতে আসলেন সেই সময়ে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, বাসা থেকে অনেক সময় হয়তো পাড়া প্রতিবেশী, আপনার ফ্যামিলি অনেক প্রোগ্রেসিভ বোঝা যাচ্ছে, বাট পাড়া জি প্রতিবেশী আত্মীয় স্বজন বিয়ের জন্য বিভিন্ন রকম জি আপনাদেরকে জি জ্বালাতন করে। তো এগুলো ফেস করে একজন নারী কিভাবে পড়াশোনা করবে, বিসিএস এ ফোকাসটা কিভাবে রাখবে, আপনি কিভাবে ফোকাস রেখেছিলেন? জি স্যার, আমি তো নারী হিসেবে চ্যালেঞ্জের শিকার হয়েছি। একটা টাইম এমন হয়ে গিয়েছিল যে আমি দিনের বেলায় বাসায় যাইতাম না, মানে হচ্ছে আমার গ্রামের বাড়ি যেটা মুন্সিগঞ্জ, আমি হচ্ছে রওনাই দিতাম হচ্ছে 6টার দিকে, যাতে আমি যেতে যেতে রাত হয়ে যায় এবং নো ওয়ান ক্যান সি মি, যাতে তারা দেখেই জিজ্ঞেস করবে কি পড়াশোনা তো শেষ হয়ে গেল, এখন কি নেক্সট, কি 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 হচ্ছে, কি করতেছো। মানে আমাকে কোয়েশ্চেনটাই এটা ছিল যে তুমি কি ম্যাজিস্ট্রেট হইছো। তো আমি এই কোয়েশ্চেন গুলো এড়ানোর জন্য আমি হচ্ছে রাত করে বাসায় যাইতাম। আবার হচ্ছে দেখা গেছে খুব ভোরে আমি রওনা দিয়ে চলে আসতাম, মানে যেদিনই ব্যাক করতাম। একটা সময় বাসায় যাওয়াও ছেড়ে দিয়েছিলাম। আর বিয়ের যে প্রেশারটা, এটা তো ছিলই। আমি প্রতিনিয়ত রিকোয়েস্ট করে যেতাম যে আমাকে আরেকটু টাইম দাও, আমাকে এই এই একটা বছর, এই একটা বছর আরেকটা রিটেন আমি দিয়ে নিই। এটা বলে বলে আমি এই ব্যাপারটাকে আটকে রেখেছি। তো ইট ওয়াজন্ট ইজি। আমার এটা নিয়ে আমার যে নিজের টেনশন হয় না ব্যাপারটা এমন না, আমি আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট যে আমাকে তো বিয়ে করতে হবে, আমাকে তো হচ্ছে ভালো কিছু করতে হবে। তো আচ্ছা, আমার জার্নিটা যেহেতু এ পর্যন্ত আসছে, এখন এখন আমি আরেকটু টাইম দেখি, আরেকটু টাইম দেখি। তো এই যে এই প্রেশারটা,
এটা কিন্তু অনেক, ইট ওয়াজ হিউজ, যার জন্য আমার কষ্ট হয়েছে, অবশ্যই কষ্ট হয়েছে। তো আল্লাহ আমাকে তার ফলাফলও দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের যেসব নারী শিক্ষার্থী জি, দেখছেন তাদের জন্য আপনার একটা পরামর্শ আমি চাই। আমি তাদেরকে বলবো যে হচ্ছে ইউ ক্যান ফিল ডিপ্রেসড। তো 2 দিন তোমার ডিপ্রেশন মনে হলো, তুমি পরের 3 দিন আবার পড়তে পড়তে বসবা। কারণ ইউ ক্যান বি মোটিভেটেড অল দ্য টাইম। তো নিজের উপর প্রেশার দেওয়া যাবে না যে আমার আমার এখন খারাপ লাগছে, আমার এখন ওভার থিঙ্কিং হচ্ছে, ইটস ওকে, আই উইল বি ফাইন। কিন্তু যদি আমি ওইটা নিয়ে বসে থাকি দিনের পর দিন যে না আমার তো এটা হচ্ছে না, বা হচ্ছে আমাকে বিয়ে করতে হবে, বিয়ে বিয়ে করেও স্যার, বিয়ে করেও তো অনেকে ভালো পড়াশোনা করেছে, কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে আমি হয়তো বিয়ে করে ফেললে আমি পড়তে পারবো না। যে এই চিন্তা থেকে আমি একটু একটু টাইম নিয়েছিলাম আর কি। তো হচ্ছে নারীদের জন্য আমি এটাই বলবো যে ইউ ক্যান ফিল ডিপ্রেসড, ইউ ক্যান ফিল ডিমোটিভেটেড, কিন্তু লেগে থাকতে হবে। কারণ এখানে লেগে না থাকলে হচ্ছে কিছু হবে না। বিসিএস হচ্ছে একটা কন্টিনিউটি জার্নি, তুমি যদি অলওয়েজ পারসিস্টেন্ট না থাকো এখানে, তাহলে হচ্ছে হবে না। দেখা গেছে তুমি রিটেন পর্যন্ত আসলা, কিন্তু তুমি তখন হাল ছেড়ে দিলা, তো ভাইবা পর্যন্ত তোমাকে আর যাওয়ার রাস্তাই তোমার বন্ধ হয়ে গেল। পুরোটা জার্নি যাতে তুমি একটু মোটিভেটেড থাকতে পারো, নিজেকে একটু বুঝাও অলওয়েজ, তাইলে হচ্ছে এই জার্নিটা আরো একটু একটু ইজি হবে আর কি। নিজেকে প্রেসার দিও না, এটাই এটাই বলবো। ওকে, ঠিক আছে সাইমা, এবার আমি যেটা জানতে চাইবো যে আপনি দুটা ভাইপা ফেস করেছেন, 43 এবং 44 প্রেক্ষাপটে, এবং আপনি জি দুটা ভাইপাতেই সফল। 43-এ আপনি শিক্ষা ক্যাডার পেলেন এবং 44-এ তো অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হলেন। জি জি। তো দুটা ভাইপারই আমি একটু অভিজ্ঞতা জানতে চাইবো। 43তম বিসিএস এ আমার চয়েস লিস্টের ফার্স্ট চয়েস ছিল পুলিশ। আর 44তম বিসিএস আমার ফার্স্ট চয়েস ছিল অ্যাডমিন। একটা ছিল আমার স্বপ্ন, একটা ছিল আমার ফ্যামিলির স্বপ্ন। তো আমি বলেই নিয়েছিলাম বাসায় যে একবার আমি তোমাদের চয়েস দিব, একবার আমি আমার চয়েস দিব। তো 43-এ আমাকে ভাইবা বোর্ডে এটা হেল্প করেছিল। আমি যখন আমার বোর্ডের চেয়ারম্যান ছিলেন শ্রদ্ধেয় সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্যার। তো আমি যখন দরজাটা খুলে জাস্ট মে আই কাম ইন স্যার বলেছি, ওই ওই মোমেন্টেই স্যার স্যার ওয়াজ লাইক যে সাইমা ইউ আর এ কারেজিয়াস ওমেন, ইউ পুট পুলিশ ক্যাডার ইন ইউর ফার্স্ট চয়েস। তো এইটাই হচ্ছে আমার কাছে মনে হয়েছে আমার পুরো টাইমের ইমপ্রেশনই চেঞ্জ করে দিয়েছে। না, যে শি ইজ এ স্ট্রং গার্ল, সো শি ক্যান হ্যান্ডেল, শি ক্যান বি এন সিভিল সার্ভেন্ট, এটা স্যারের মধ্যে একটা ইমপ্রেশন তৈরি হয়ে গিয়েছিল। তো এরপর বোর্ড ফ্রেন্ডলি ছিল। আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল আমার ডিপার্টমেন্ট থেকে। স্যার আমাকে কিছু রিসার্চ নিয়ে কোয়েশ্চেন করেছিলেন। তারপরে আমার ভাইভাতে আমি একটা ব্যাপার ছিল কি, আমি এমন ভাবে অ্যান্সার দিতাম যাতে আমার নিজের অ্যান্সার থেকেই নেক্সট কোয়েশ্চেনটা হয়, আমি এভাবে রিলেট করতে পারতাম। তো এভাবে রিলেট করার কারণে আমি কোনো অ্যান্সারই এমন হয় নাই যে আই আই লেফট আনঅ্যান্সার্ড। আমি কিছু না কিছু বলে অ্যান্সারটা আমি দেওয়ার ট্রাই করতাম, কারণ আমি টেনেছি ওইদিকে যাতে কোয়েশ্চেনটা ওইখান থেকে আপনার হয়। আপনার রেডি করা প্রশ্ন তারা আপনাকে করে। জি জি জি, রাইট। আমি কোয়েশ্চেনটা শেষই করতাম, আনসারটা এভাবেই শেষ করতাম যাতে ওইখান থেকে আমাকে নেক্সট কোয়েশ্চেন করা হয়। 44-এর অভিজ্ঞতা আমার বোর্ডের চেয়ারম্যান ছিলেন শ্রদ্ধেয় স্যার এ এস এম গোলাম হাফিজ কেনেডি স্যার। স্যারও ভীষণ ফ্রেন্ডলি ছিলেন। তো এইখানে আমার সিরিয়াল ছিল হচ্ছে 13 নাম্বার, টোটাল মেম্বার ছিল ওইখানে হচ্ছে আমরা 15 জন। তো এইখানে ঢোকার পরে আমার মনে আছে স্যার প্রথমেই হচ্ছে আমাকে বসতে বলার পরেই বললেন যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, যেটা আমার প্রথম ভাইবা ছিল না। তো এই প্রশ্নের অ্যান্সারটা আমার এত ভালো করে রেডি করা ছিল যে স্যার এখানে খুব খুশি হয়ে গেছিল। আর এখানে একটা পার্ট ছিল যে হোয়াট আই ডু ইন মাই লেজার টাইম। তো ওইখানে আমি অ্যাড করেছি এমন ভাবে যে বই আর মুভি সিরিজ আমি এখানে অ্যাড করে ফেলবো, যাতে আমাকে তাহলে নেক্সট বই কোয়েশ্চেন নিয়ে বই। আমাকে যে প্রশ্ন করে। জি জি জি, রাইট। আমাকে যাতে বই বা হচ্ছে কোনো মুভি এই টাইপের কোনো কোয়েশ্চেন হয়। তারপরে স্যার যখন বই নিয়ে জিজ্ঞেস করলেন, আলহামদুলিল্লাহ যে ওইখান থেকেই কোয়েশ্চেন হয়েছিল। বই নিয়ে যখন জিজ্ঞেস করলেন আমি ওইখানেও ট্রাই করেছিলাম যে এমন একটা অ্যান্সার দিব যাতে এখান থেকে কোনো একজন ফিলোসফার বা কাউকে নিয়ে একটা কোয়েশ্চেন হয়। যেমন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল হোয়াট ওয়াজ দ্য লাস্ট বুক ইউ হ্যাভ রেড। তো ওইখানে আমি বলেছিলাম, আমি মিথ্যা বলি নাই, আমি আসলেই ভাইভাতে খুব কম টাইম ছিল, আমি একটা প্রেশার যখন ফিল হয় আমি একটা বই পড়ি। তো আমি ওখানে পড়েছিলাম ম্যান সার্চ ফর মিনিং বাই ভিক্টর ফ্রাঙ্কেল। তো ওইখানে আমাকে বলেছিল হোয়াট ইজ দ্য স্পেশাল থিং অ্যাবাউট দিস বুক। তখন আমি ওই বইটা হচ্ছে ইটস এ কালেকশন অফ সো মেনি মোটিভেশনাল লাইন্স, কিন্তু আমি ট্রাই করেছি এমন একটা লাইন বলবো যেটাতে আমি আরেকটা কোশ্চেনে চলে যেতে পারি। তো ওইখানে নিটশের একটা লাইন ছিল, ফ্রেডরিক নিটশের, যে হচ্ছে এ পার্সন হু হ্যাভ এ হোয়াই টু
their life can bear anyhow in their life. তো এইটা করাতে যাতে স্যার কোয়েশ্চেন করলে আমি নিটসে নিয়ে কিছু বলতে পারি। তো এই যে এই ব্যাপারটাই আমি এটা এই এক্সাম্পলটা বলার কারণ হচ্ছে যে আপনাকে এমন ভাবে ওইখানে নিজেকে প্রেজেন্ট করতে হবে যে আই 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 কান, এমন হতে পারে যে আমি অ্যান্সার পাচ্ছি না। ভাইবা ইজ নট অ্যাবাউট অ্যান্সারিং অল দ্য কোয়েশ্চেন, ইটস জাস্ট অ্যাবাউট প্রেজেন্টিং ইউর বেস্ট ভার্সন ইন ফ্রন্ট অফ দেম। আর আপনাকে দেখে যাতে মনে হয় যে না, আপনি একজন সিভিল সার্ভেন্ট হওয়ার যোগ্য। জাস্ট এই ব্যাপারটা যদি আপনি প্রেজেন্ট করে আসতে পারেন, নার্ভাস না হয়ে পুরো একটা টাইম নিজেকে ধরে রেখে, তো হচ্ছে তাহলে ভাইবা আমার কাছে মনে হয় যে ভাইবাতে একটা ভালো মার্ক আশা করা যায়।